বাংলাদেশ এখন তার অর্থনৈতিক ইতিহাসের এক দারুণ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন হাতছানি দিচ্ছে বিশ্বের সেরা অর্থনীতির দেশগুলোর কাতারে যোগ দেওয়ার সম্ভাবনা, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু বেশ কিছু কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে। চলুন আগামী কয়েক মিনিটে আমরা এই সম্ভাবনা আর চ্যালেঞ্জের পুরো যাত্রাপথটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরুতেই একটা ভবিষ্যতের প্রশ্ন করা যাক। ধরুন এখন থেকে প্রায় 2 দশক পরে, মানে 2050 সালে বিশ্ব অর্থনীতির মঞ্চে বাংলাদেশকে আমরা ঠিক কোথায় দেখতে পারি? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে। প্রাইসওয়াটারহাউসকুপার্স বা সংক্ষেপে পিডব্লিউসি নামে পরিচিত বিশ্বের অন্যতম বড় একটি গবেষণা সংস্থা, তাদের একটা গ্লোবাল রিপোর্ট বলছে যে 2050 সাল নাগাদ বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের 23তম বৃহৎ অর্থনীতির দেশ। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে সামনে কত বড় একটা সম্ভাবনা অপেক্ষা করছে। এই যে বিশাল সম্ভাবনার কথা আমরা বলছি, সেই পথে এগোনোর প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কিন্তু এখনই নেওয়া হচ্ছে, আর এটাই আমাদের দেশের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা অর্থাৎ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসছে। কয়েক দশক ধরে একটানা অর্থনৈতিক অগ্রগতির পর এটা নিঃসন্দেহে একটা অসাধারণ অর্জন। এই জায়গাটায় আসতে কিন্তু প্রায় 50 বছর লেগে গেছে। ভাবুন একবার, 1975 সালে এই তালিকায় নাম উঠেছিল বাংলাদেশের। তারপর লম্বা পথ পেরিয়ে 2018 আর 2021 সালে পরপর দুবার পাশমার্ক তুলল, আর ফাইনালি 2026-এ হবে সেই কাঙ্ক্ষিত গ্র্যাজুয়েশন। সত্যি এটা একটা দীর্ঘ আর কষ্টার্জিত সাফল্য। এই উত্তরণের সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা কি জানেন? আন্তর্জাতিক মহলে দেশের ইমেজটাই বদলে যাবে। ওই যে স্বল্পোন্নত বা লিস্ট ডেভেলপড একটা ট্যাগ ছিল, সেটা মুছে যাবে। এটা আমাদের অর্থনৈতিক শক্তির একটা বিরাট স্বীকৃতি। কিন্তু প্রতিটি বড় সাফল্যের সাথেই কিন্তু নতুন কিছু পরীক্ষাও চলে আসে। এলডিসি থেকে উত্তরণ একটা বিশাল অর্জন, তবে এর সাথে সাথেই কিছু নতুন চ্যালেঞ্জও দরজায় কড়া নাড়ছে। কি সেগুলো? বিষয়টা অনেকটা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার মতো। সার্টিফিকেট হাতে পেয়ে দারুণ গর্ব হচ্ছে, কিন্তু স্টুডেন্ট লাইফের বিশেষ ছাড়গুলো, ওগুলো তো আর পাওয়া যাবে না। অর্থনীতির জগতেও ঠিক তাই ঘটছে। এতদিন যে বিশেষ সাপোর্টগুলো পাওয়া যেত, সেগুলো এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো ঠিক কি চ্যালেঞ্জের কথা বলছি আমরা? মূলত 3টে বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশে যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যেত, সেটা আর থাকবে না। ফলে আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, প্রতিযোগিতা কঠিন হবে। দ্বিতীয়ত, মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন অনেক কঠোর হবে, যা আমাদের ওষুধ শিল্পের জন্য একটা বড় ধাক্কা। আর তৃতীয়ত, বিশ্বব্যাংক বা আইএমএফের মতো সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়াটা আগের মতো সহজ হবে না। চ্যালেঞ্জটা যে কতটা সিরিয়াস তা একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও রিপোর্ট বলছে, শুধু শুল্কের সুবিধাটা না থাকার কারণে বছরে আমাদের রপ্তানি আয় প্রায় $5.37 বিলিয়ন কমে যেতে পারে। চিন্তা করা যায়, অঙ্কটা কিন্তু বিশাল। তাহলে উপায়? এই চ্যালেঞ্জগুলো পার করে এগোবো কিভাবে? এখানেই আসছে সরকারের দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্ল্যান, যার নাম রূপকল্প 2041। এই যে নতুন একটা অর্থনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে টিকে থেকে আরও এগিয়ে যাওয়ার জন্যই বানানো হয়েছে এই রূপকল্প 2041। এর একটাই লক্ষ্য, বাংলাদেশকে একটা উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করা। আর লক্ষ্যটা যে কত বড়, সেটাই সংখ্যাগুলো দেখলেই মাথা ঘুরে যাবে। মাথাপিছু আয় এখন যেখানে প্রায় $2,000, সেটাকে নিয়ে যেতে হবে $12,500। আর আমাদের রপ্তানি আয় 47 বিলিয়ন থেকে $300 বিলিয়ন। এটা স্রেফ উন্নয়ন না, রীতিমতো একটা অর্থনৈতিক বিপ্লব। তবে মজার ব্যাপার হলো, এই ভিশনটা শুধু টাকা পয়সার হিসাব না, এর সাথে কিন্তু সামাজিক উন্নয়নের লক্ষ্যও জুড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, দারিদ্র্যকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা, মানুষের গড় আয়ু 80 বছরে নিয়ে যাওয়া, দেশের সব মানুষ যেন শিক্ষিত হয় সেটা নিশ্চিত করা, মানে একটা সামগ্রিক বদলের ছবি। এখন আসল প্রশ্নটা হলো, এত বড় স্বপ্ন সত্যি হবে কিভাবে? ম্যাজিকের মতো তো আর সব বদলে যাবে না। এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের সময়ের সবচেয়ে বড় শক্তি,
প্রযুক্তির মধ্যে। একদম ঠিক। মাত্র 2 দশকে এত বড় একটা লাফ দেওয়া কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি। আর এই সময়ের সবচেয়ে বড় বাস্তবতা হল চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব বা 4II জিনিসটা কি? সহজ কথায় এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস বা আইওটির মতো সব দারুণ দারুণ প্রযুক্তির একটা মিশ্রণ। এই প্রযুক্তিগুলো আমাদের চারপাশের সব কিছুকে, মানে আমাদের অর্থনীতি, সমাজ, জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই বিপ্লবের সুফলটা ধরতে বাংলাদেশ মূলত 3টে দিকে ফোকাস করছে। 1. নতুন প্রযুক্তির সাথে কাজ করতে পারে এমন দক্ষ মানুষ তৈরি করা। 2. হাই স্পিড ইন্টারনেট থেকে শুরু করে সব ধরনের টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মজবুত করা। আর 3. নতুন নতুন উদ্ভাবনকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সব রকম পলিসি সাপোর্ট দেওয়া। তাহলে দেখুন, ছবিটা বেশ পরিষ্কার। একদিকে রূপকল্প 2041-এর বিশাল এক সম্ভাবনা, অন্যদিকে এলডিসি গ্র্যাজুয়েশনের পর কিছু কঠিন বাস্তবতা। এই দুটোর মধ্যেই ব্যালেন্স করে বাংলাদেশকে এগোতে হবে। সামনের পথটা আসলে একটা রেসের মতো। একদিকে যেমন নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো টপকাতে হবে, অন্যদিকে ওই যে বিশাল সম্ভাবনা, সেটাকে সত্যি করতে হবে। এই রেসে জিততে হলে দুটোতেই সমান মনোযোগ দিতে হবে। মাথাপিছু আয়ের এই গ্রাফটা দেখলেই বোঝা যায় লক্ষ্যটা কতখানি বড়। আজকের অবস্থান আর 2041-এর স্বপ্নের মধ্যে তফাৎটা আকাশ পাতাল। উচ্চাভিলাষী তো বটেই, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে অসম্ভব নয়। আর এটা যে শুধু আমাদের নিজেদের স্বপ্ন, তা কিন্তু নয়। PwC এর মতো বড় বড় গ্লোবাল সংস্থাগুলো একই কথা বলছে। তারা বলছে 2050 সাল পর্যন্ত যে কটা দেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে বাড়বে, তার মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া আর ভিয়েতনাম থাকবে একদম প্রথম সারিতে। আর এভাবেই আমরা আবার সে প্রথম স্লাইডের কথাটায় ফিরে আসছি। PwC এর সেই বিখ্যাত পূর্বাভাস, 2050 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 23তম বৃহৎ অর্থনীতি। এই একটা কথাই কিন্তু বাংলাদেশের অপার সম্ভাবনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বড় সম্ভাবনা, এটাকে বাস্তবে রূপ দেওয়ার পথে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি হবে? আমাদের ভেতরের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নাকি নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার লড়াই, অথবা ভবিষ্যতের জন্য ঠিকঠাক দক্ষ মানুষ তৈরি করতে না পারা? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।